নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, বাংলাদেশে কি শেখ হাসিনা ফিরবেন? আর যদি তিনি ফিরেন তাহলে বাংলাদেশ কি আগের মতো শেখ হাসিনাকে গ্রহণ করে নেবেন? নিশ্চয়ই আপনারা রিসেন্টলি বিভিন্ন আর্টিকেলে দেখেছেন যে বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। এমনকি তিনি এটাও বলেছেন যে ডিসেম্বর মাসেই তিনি কিন্তু বাংলাদেশে ফিরে যাবেন। আর এইখানেই উঠে আসে বড় একটা টুইস্টটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে ফিরে যান তাহলে বাংলাদেশ মানুষ কি তাকে গ্রহণ করে নেবেন? আর তিনি যদি সত্যি বাংলাদেশে ফিরতে চান তাহলে তার সঙ্গে কি কি হতে পারে? দেখুন, তাকে ঘিরে শেখ হাসিনাকে গ্রেপ্তারও করা হতে পারে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলা আছে বাংলাদেশ কোর্টে, সেই মামলাগুলো তাহলে কি হবে? এমনকি মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তির মুখোমুখিও তিনি কিন্তু হতে পারেন। আর এই মুহূর্তে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে আমরা এই সেশনে আলোচনা করব। এরই পাশাপাশি শেখ হাসিনা বিরুদ্ধে উঠে আসা যে এতগুলো মামলা, সে মামলা কি হয়েছে, এরই পাশাপাশি যে প্রশ্নের উত্তরটা সবাই জানতে চাইছে, কেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান, সে প্রশ্নের উত্তরও আমি যুক্তি সহকারে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এবং আজকের সেশনটা আমি সকলকে রিকোয়েস্ট করব যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকগুলো ইনফরমেশন আপনারা একসাথে পেতে চলেছেন। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলি আর্টিকেলটার সাথে পরিচয় করে দিই। কি বলা হচ্ছে যে বাংলাদেশ শেখ হাসিনা, ঠিক আছে, দেখুন শেখ হাসিনা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে রিটার্ন করতে চাইছে, বাট উইল বাংলাদেশ অ্যাকসেপ্ট কনভিক্টেড এক্স-পিএম? এইটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। এবং আজকের এই প্রশ্নগুলো আমি এক এক করে যেভাবে আমি আপনাদের দেখাই একটু অন্য ফরম্যাটে এনেছি, কোয়েশ্চেন এনেছি, এবং কোয়েশ্চেনগুলোকে যুক্তি সহকারে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। দেখুন, সবার প্রথমে যদি আমি বলি ঘটনা শুরুটা কিভাবে হয়েছে, ইতিহাসটাকে জানতে হবে। দেখুন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি এক এক করে আপনাদের সামনে রাখবো। প্রথমে আমি আলোচনা করব ঘটনা শুরু কিভাবে হয়েছে। দেখুন, ঘটনা শুরু হয়েছে ঠিক আজ থেকে 2 বছর আগে, 5ই অগস্ট 2024। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একদম নাটকীয়ভাবে বদলে যায়। কি হয় সেখানে? দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকা শেখ হাসিনা বাংলাদেশ, নিজের দেশকে ছেড়ে পালাতে হয়। তিনি বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে। এরপর অনেক নাটকীয় মোড় কেটে গেছে 2 বছর। 2 বছর কেটে গেছে। হঠাৎ করে শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি নাকি বাংলাদেশ ফেরত যেতে চান। তিনি ঘোষণা করেছেন, এবং তিনি খুব ভালোভাবেই জানেন যে বাংলাদেশে ফিরলে তার সামনে আইনি জটিলতা এবং রাজনৈতিক ঝুঁকিও কিন্তু হতে পারে। এটা শেখ হাসিনা খুব ভালো করে জানে। এমনকি গ্রেফতারও হতে পারে, আদালতে বিচারও হতে পারে, এমনকি সর্বোচ্চ শাস্তির দাবিও কিন্তু বাংলাদেশে কোর্টে উঠতে পারে। তারপরও তিনি কেন ফেরত যেতে চাইছেন, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এরপর যদি আমরা আপনাদের সামনে আরও একটা প্রশ্ন রাখি যে শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা কেমন ছিল, এই প্রশ্নের উত্তরটা যদি আমি আপনাদের দিই, দেখুন এখানে একটা বিষয় আছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন 1996 সালে। 1996 সালে প্রধানমন্ত্রী হন। টার্ম শেষ হয় 2001 সালে। ওনার টার্ম শেষ হয়ে যায় 2001 সালে। এরপর তিনি আবার 2009 সালে তিনি ক্ষমতায় ফিরে আসেন। 2009 তিনি আবার কিন্তু ক্ষমতায় ফিরে আসলেন। সেই 2009 যে ক্ষমতায় ফিরে আসলেন, সেই 9 থেকে 2024 পর্যন্ত টানা 15 বছর বাংলাদেশে প্রধানমন্ত্রীতে দায়িত্ব তিনি পালন করেছিলেন। এমনকি বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের রাজনৈতিক এবং কি পার্টির প্রচণ্ড শক্তিশালী অবস্থানেই ছিল। কিন্তু 2024 সালে জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের পর পুরো সিচুয়েশন বদলাতে কিন্তু ধীরে ধীরে শুরু করে দেয়। তাহলে আমরা যদি এবার আলোচনা করি শেখ হাসিনা এই 15 বছর শাসনকাল তার সাফল্যতা আনলো নাকি তার ব্যর্থতা আনলো, এই প্রশ্নের উত্তরটা কি হবে? এই প্রশ্নের উত্তর আসি, এটাই হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ শেখ হাসিনা 15 বছর শাসনকালে সম্পূর্ণ সফল বলে অনেকে মনে করেন,
আবার অনেকে মনে করেন যে তার শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা কিন্তু শুরু হয়েছিল। অর্থাৎ তার শাসনকাল একদিকে সাফল্য, অন্যদিকে বিতর্ক, দুই অবস্থার মধ্যেই দিয়ে কিন্তু শেখ হাসিনার শাসনকাল কিন্তু ছিল। এবার অর্থনৈতিক সাফল্যের দিক থেকে যদি দেখি, শেখ হাসিনা গুরুত্বপূর্ণ জায়গা। শেখ হাসিনার সময় বাংলাদেশে মানে অর্থনীতি কিন্তু চরম লেভেলে বৃদ্ধি পেয়েছিল। বলা হয়ে থাকে, বিভিন্ন বিশ্লেষণে বলা হয়ে থাকে যে 6 থেকে 8% অর্থনৈতিক বৃদ্ধি কিন্তু শেখ হাসিনার সময় করে এসেছিল। বাংলাদেশে গার্মেন্ট শিল্পে ব্যাপক বৃদ্ধি পায়। এমনকি বলা হয়ে থাকে গোটা বিশ্বে চীন তো সব থেকে বেশি গার্মেন্ট সেল করে থাকে বিশ্বের বিভিন্ন বাজারে, চীনের পরে নাকি বাংলাদেশের নাম ছিল, এমনটা কিন্তু তথ্য উঠে এসেছিল। অতএব গার্মেন্ট শিল্প মানে কাপড়ের জিনিসপত্র যে দেখতে পাচ্ছেন, এই শিল্পকে সবার আগে প্রাধান্য দিয়েছিল এবং ডেভেলপ করেছিল শেখ হাসিনা। অন্যদিকে যে আমরা আরেকটা দেখি, শেখ হাসিনার শাসনকালে মানে লক্ষ লক্ষ মানুষ দরিদ্র যে সীমা ছিল তার থেকে ওপরে উঠে এসেছে, মানে ডেভেলপ হয়েছে। মানে আপনি বলতে পারেন উল্লেখযোগ্যভাবে কিন্তু দরিদ্রতা কিন্তু কমেছে এবং ডেভেলপ কিন্তু শুরু হয়েছে। আর এরই পাশাপাশি বাংলাদেশে অবকাঠামো ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে শেখ হাসিনার টাইমে তৈরি করা পদ্মা সেতু, মেট্রো রেল, জাতীয় সড়ক, রেল যোগাযোগ প্রকল্প, অপরদিকে বিদ্যুৎ এবং ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু বাংলাদেশে অনেক ডেভেলপ করেছে শেখ হাসিনার শাসনকালে দেখা গেছে, যেটা বাংলাদেশে অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বাংলাদেশের মধ্যে। অপরদিকে তারই শাসনকালে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আনি, নারীর ক্ষমতায়ন। কি বিষয়টা? শেখ হাসিনা যে কাজটা করেছেন, নারী শিক্ষার প্রস্তারের জন্য মানে এগিয়ে এসেছিলেন, এমনটা দাবি উঠে আসছে। সাথে সাথে নারীদের, মেয়েদের কর্মসংস্থানের জন্য তিনি কিন্তু অনেক দূর চিন্তা ভাবনা করেছিলেন এবং নারীর ক্ষমতার ওপরও তিনি কিন্তু জোর দিয়েছিলেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থান ব্যবস্থা করা, সাথে সাথে কর্মসংস্থান করতে গেলে তো টাকা পয়সা লাগে, নারীদের জন্য মাইক্রো ফাইন্যান্সের ব্যবস্থা করে দেওয়া এবং মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক প্রশংসাও কিন্তু পেয়েছে। এছাড়া যদি দেখা যায় জীবনে প্রত্যাশা, শিশু মৃত্যু এবং সামাজিক সুরক্ষা বাংলাদেশে দক্ষিণ এশিয়া অন্যান্য দেশের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা করে উল্লেখযোগ্য উন্নতি করেছে, এমনটা কিন্তু বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে। অবশ্যই একটা জিনিস বলা যেতে পারে, তাই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনা শাসনকাল, এই যে 15 বছর দীর্ঘ শাসনকাল, একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক কিন্তু অবশ্যই ছিল। অন্যদিকে আবার বিতর্কও ছিল। বিতর্ক জায়গায় যদি আমরা আসি, শেখ হাসিনার সময় বিতর্ক, কারণ একটা দিক আছে আর একটা দিক থাকবে, এটাও আলোচনা উঠে আসুক। দেখুন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেহেতু দীর্ঘদিন শাসন করেছে, একাধিকবার মিডিয়ার ওপর আঙুল উঠেছে বাংলাদেশ সরকার, মানে বাংলাদেশ সাধারণ মানুষ তুলেছে, মানবাধিকারের দিকে প্রশ্ন তুলেছে এবং পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। প্রথম আসি মিডিয়া দিকে, গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন। বিরোধী দল, বাংলাদেশে যে সমস্ত বিরোধী দল ছিল শেখ হাসিনার সময়, তারা কিন্তু বারবার অভিযোগ করেছিল যে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। তাদের দাবি ছিল শেখ হাসিনা যে পলিটিক্যাল পার্টি আছে আওয়ামী লীগ, বারবার ক্ষমতা ফিরে আসছে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। অপরদিকে যে সংবাদ মাধ্যমে কথা বলি, শেখ হাসিনার সময় সরকারের বিরুদ্ধে যদি কোনো ডিজিটাল মিডিয়া বা কোনো মিডিয়ায় যদি কথা বলতো, তার ওপর কিন্তু নাকি বিভিন্ন রকম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইন নাকি তিনি এনেছিলেন। এরই পাশাপাশি সমালোচকদের বক্তব্য ছিল যে এই ধরনের সাংবাদিক আইন এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর কিন্তু চরমতম চাপ সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা, এই দিকটাও রয়েছে। অপরদিকে মানবাধিকার নিয়েও কিন্তু শেখ হাসিনার দিকে আঙুল উঠেছে। কিরকম আঙুল উঠেছে আমি বলে দিই, গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিরোধী পক্ষের দাবি ছিল, বারবার অভিযোগ করেছিল যে বেআইনি আটক করা হচ্ছে, কোনো কারণ ছাড়া যে কাউকে পুলিশ গ্রেপ্তার করছে, ঠিক আছে, যে কাউকে থানায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, জোর করে নিখোঁজ ঘোষণা করে দেওয়া হচ্ছে, জেল হেফাজতে নির্যাতন করানো হচ্ছে, এরই পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অপব্যবহার। আর এই সব বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু একটা সময় প্রশ্ন উঠেছিল। তাহলে 2024 সালে এই যে প্রশ্নটা,
তাহলে এবার ক্লিয়ার হয়ে গেল সাফল্য নাকি ব্যর্থতা। এবার পর প্রশ্ন উঠছে যে 2024 সালে যে বিস্ফোরণ কেন ঘটলো, এত বড় বিস্ফোরণ কেন ঘটলো? দেখুন, এই প্রশ্নের উত্তর যেতে গেলে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। 2024 সালে জুলাই মাসে সরকারি চাকরি কোটা ব্যবস্থা নিয়ে ছাত্র আন্দোলন শুরু হয়ে যায় বাংলাদেশের মধ্যে। প্রথম দিকে এই আন্দোলনের দাবি এক ছিল, পরবর্তীকালে দাবি অন্যদিকে ঘটে যায়। প্রথম দিকে এই আন্দোলনের দাবি ছিল যে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, কোনো কোটা থাকবে না, কোনো কোটা থাকবে না। অর্থাৎ এটা সরকারি বিরোধী আন্দোলন প্রথম দিকে ছিল না, এটা ছিল ছাত্রদের আন্দোলন। কিন্তু পরিস্থিতি যত ধীরে ধীরে এগোচ্ছে, পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ঠিক ততটাই বাড়ছে। এরপর আন্দোলনের দাবি আরো বিস্তৃত হতে শুরু করে। গণতন্ত্র, জবাবদিহি এবং শেখ হাসিনার সামনেও কিন্তু চলে আসে যে ছাত্রদের উপর কেন অত্যাচার করা হচ্ছে। আর এখান থেকে উঠে আসে সে এখানকার নেক্সট পয়েন্ট, আন্দোলন থেকে গণ অভ্যুত্থান কিভাবে হলো শেখ হাসিনার। এই পয়েন্টটাও যদি আপনারা দেখেন, আমি পয়েন্ট রেখেছি, এক এক করে আলোচনা করবো বলেছি। দেখুন, এই ছাত্র আন্দোলন যত দীর্ঘমেয়াদী চলছিল, পরিস্থিতি ঠিক ততটাই উত্তপ্ত হচ্ছিল। কারণ সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ইউনাইটেড নেশনে একটি হিসাব অনুযায়ী 2024 সালে এই যে আন্দোলন হয়েছিল সেখানে প্রায় পুলিশের আঘাতে বা আন্দোলনকারী প্রায় 1400-রও বেশি মানুষ কিন্তু মারা গেছিল, নিহত হয়েছিল। অতএব এই আন্দোলন এবং নিরাপত্তা বাহিনী, একদিকে আন্দোলনকারী আর অপরদিকে নিরাপত্তা বাহিনী, এই দুই পদক্ষেপে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলাগুলো একটা অন্যতম প্রধান মামলা হয়ে উঠেছে বা ভিত্তি হয়ে উঠেছে আপনারা বলতে পারেন। এবার আমি আপনাদের বলি যে 5ই অগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে একটা নাটকীয় দিন। নেক্সট প্রশ্নগুলো যদি আমি আপনাদের সামনে রাখি, দেখুন, বাংলাদেশের ইতিহাসে একটা নাটকীয় দিন কেন বলা হচ্ছে নাটকীয় দিন, তার আগে আমি আপনাদের এই বিষয়টা বলে দিই। বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। আপনারা যারা এআই শিখতে চাইছেন, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, ওখানে এআই এর লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এআই শিখে নিন, এআই শিখে নিন ওখানে লিঙ্কে ক্লিক করে। এবার আসি আমাদের মেন ঘটনা। আরও একটা ঘটনা কি হয়েছিল বাংলাদেশের ইতিহাসে, কেন এক নাটকীয় দিন বলা হচ্ছে, পেছনে কারণ আছে। দেখুন, এই আন্দোলন এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিল যেখানে 5ই অগস্ট 2024 শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বলা হলো। অপরদিকে আন্দোলনকারীরা বাংলাদেশে শেখ হাসিনা গণভবনে প্রবেশ করে, পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এমন পরিস্থিতি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে। আর এই বাংলাদেশে শুরু হয়ে যায় নতুন একটা রাজনৈতিক অধ্যায়, নতুন একটা রাজনৈতিক অধ্যায়। দেখুন কি অধ্যায় হয়েছিল, অন্তর্বর্তী সরকার থেকে নতুন রাজনৈতিক পরিস্থিতি, মানে এন্ট্রিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশে গঠন করা হয় এন্ট্রিম গভর্নমেন্ট। আর এই এন্ট্রিম গভর্নমেন্টের দায়িত্ব কে পালন করে? মোহাম্মদ ইউনূস, যিনি পরবর্তীকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও পরিবর্তন আসে এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণও কিন্তু তৈরি হয়ে যায় বাংলাদেশের মধ্যে। তারপর তিনি বাংলাদেশে নির্বাচন করিয়ে বর্তমান প্রাইম মিনিস্টারকে দায়িত্ব দিয়ে তিনি কিন্তু চলে যান। এবার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার এই দেখতে পাচ্ছেন বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, এই প্রশ্নগুলো আমি আপনাদের রিপ্লাই করি, তাহলে আপনাদের কাছে বুঝতে আরও জিনিসটা ক্লিয়ার হবে। প্রথম যে অভিযোগটা আছে হত্যার অভিযোগ। 2024 সালে আন্দোলনে যে মৃত্যু ঘটেছে তার জন্য নাকি শেখ হাসিনা সরকারের ওপর কিন্তু দায় চাপানো হচ্ছে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে, কারণ শেখ হাসিনা বিরুদ্ধে বাংলাদেশে যে ট্রাইব্যুনাল কোর্ট আছে তা সেই ট্রাইব্যুনাল কোর্টে কিন্তু কি করা হয়েছে, শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আর এই অভিযোগের মধ্যে রয়েছে বেসামরিক মানুষের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা। 3 নম্বর যদি দেখেন, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার। এই অভিযোগ উঠেছে কি, যে বেআইনি আটক করতো শেখ হাসিনা যখন সরকারে ছিল, জোরপূর্বক ঘোষণা করে দেওয়া হতো নিখোঁজ, তাকে বন্দি করে নাকি রাখা হতো। এরই পাশাপাশি নিরাপত্তা বাহিনী দিয়ে অপব্যবহার করা হতো সাধারণ মানুষের ওপর এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মানে অপোজিশন পার্টিকে দমন করানোর চেষ্টা করা হতো, এমনও কিন্তু অভিযোগ উঠেছে।
অপরদিকে 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, দুর্নীতিরও কিন্তু একটা অভিযোগ দেখা গেছে। কারণ শেখ হাসিনা তার সাফল্যে মানে সরকারের সম্পর্কে যে বলা হয় দুর্নীতির অভিযোগ কিন্তু অনেক সময় বিরোধী নেতারা কিন্তু তুলেছে। এবার যদি আসি বাংলাদেশ কেন, এই বাংলাদেশ থেকে কেন ভারতে শেখ হাসিনা, কেন, বা এই প্রশ্নটা হতে পারে বাংলাদেশ কেন শেখ হাসিনাকে ফেরত দিতে বলছে, এটা আমি বলে দিই। দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় কি? শেখ হাসিনা মানে বাংলাদেশ বারবার ভারতের কাছে দাবি করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানো হোক। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, বলে দিচ্ছি আপনাদেরকে। হয়তো বাংলাদেশের মানুষরা এটা শোনার পর হয়তো অনেক কিছু বলবে, শুনে নিন, আপনারা শুনে নিন তথ্য, কারণ প্রত্যেকটা বিষয় আমরা যুক্তি সহকারে বলি। দেখুন, এর পেছনে রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে থাকা একটা চুক্তি, প্রত্যাবর্তন চুক্তি। আর এই প্রত্যাবর্তন চুক্তি অর্থ এই নয় যে যে কাউকে বাংলাদেশ চাইবে এবং ভারত তাকে পাঠিয়ে দেবে, এটা নয়, এটা বাধ্যতামূলকভাবে নয়। বিশেষ করে রাজনৈতিক নিপীড়ন, ন্যায় বিচার না পাওয়া আশঙ্কা কিংবা মানবাধিকার সংক্রান্ত বিষয় প্রত্যাবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। আর এই কারণটার জন্যই ভারত বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে যে জটিল কূটনৈতিক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। অনেকে না জেনে না বুঝে বাংলাদেশের মানুষরা কমেন্ট করবে। এরপর প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে যদি আমরা আরেকটা দেখি, ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কেমন ছিল সেই বিষয় নিয়েও আমরা দেখি। দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শেখ হাসিনার সময় ভারত এবং বাংলাদেশ সম্পর্ক তুলনামূলকভাবে ঘনিষ্ঠ ছিল। তাই 2024 সালে বাংলাদেশ ছাড়ার পর ভারতকে আশ্রয় দিয়েছে এবং বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে উল্লেখ হয়েছে কিছু কথাবার্তা। এবং সাথে সাথে আমরা যদি আরও একটা গুরুত্বপূর্ণ দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেখ হাসিনা কেন বাংলাদেশ ফিরতে চাইছেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তরটাও আপনারা জেনে নেন, আরামসে জেনে নিন। দেখুন, এটা কয়েকটা পয়েন্ট হিসাবে আমি আপনাদের বলবো। প্রথম যে পয়েন্টটার কথা উল্লেখ করব সেটা হচ্ছে রাজনৈতিকভাবে টিকে থাকা। রাজনৈতিকভাবে টিকে থাকা, দেখুন, দীর্ঘ সময় যদি মেন লিডার দেশের বাইরে থাকে তাহলে সেই পার্টি এবং মেন লিডারদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যেতে পারে। মানুষের স্মৃতি থেকে একজন নেতা দূরে চলে গেলে তার সংগঠন তৈরি করা আবার চাপ হয়ে যায়। তাই শেখ হাসিনার জন্য রাজনৈতিক প্রাসঙ্গিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এইখানে বাংলাদেশে একটা মানে বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ মানুষ রয়েছে, সমর্থক রয়েছে। তাই তিনি রাজনৈতিকভাবে আবার সক্রিয় হওয়ার চেষ্টা হতে পারে এবং তারই ফিরে যাওয়া একটা অন্যতম উদ্দেশ্য হিসেবে বলা যেতে পারে। অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, শেখ হাসিনা বাংলাদেশ চলে যাওয়ার যে দাবি করে তার কারণ কি? সেটা হতে পারে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা। শেখ হাসিনা যে পলিটিক্যাল পার্টি আছে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ অনেকটা ভবিষ্যৎ জড়িত আছে শেখ হাসিনা বাংলাদেশ চলে যাওয়া নিয়ে। কীরকম? শেখ হাসিনা যদি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে চলে যান তাহলে তার যে পলিটিক্যাল পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব এবং অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে আসবে, সেটারও প্রশ্ন উঠতে পারে। তাই ফিরে যাওয়া বা বাংলাদেশ চলে যাওয়া আওয়ামী লীগ বা রাজনৈতিক পুনর্গঠন সম্পর্কও কিন্তু হতে পারে, এইটাও কিন্তু আবার তিনি চাঙ্গা করতে চাইছেন। অপরদিকে সমর্থকদের বা সংগঠনকে মজবুত করা, শেখ হাসিনা যদি বাংলাদেশ ফিরেন তাহলে তার সমর্থকরা আবার রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং ফিরে এসে রাজনৈতিক ঘাঁটিকে পুনরায় সংগঠিত করতে পারে। 4 নম্বর পয়েন্ট, বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা। কারণ শেখ হাসিনা বার্তা বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলছে সেই মামলাগুলোর জন্য শেখ হাসিনা বলে বারবার জানিয়েছে যে উদ্দেশ্য প্রণীতভাবে তার বিরুদ্ধে মামলা আনা হচ্ছে। তার দাবি তিনি কোনো মানবাধিকার বা মানবতা বিরোধী কোনো অপরাধ তিনি করেননি। তিনি এটাও দাবি করেছেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া বর্তমান সরকারের উচিত। তার মতে বাংলাদেশ আগের তুলনায় কম গণতান্ত্রিক হয়েছে তার মতে। এবার প্রশ্ন হচ্ছে, উনি বারবার দাবি করেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে উনি ফেরত যেতে চাইছেন। এখানেই বড় প্রশ্ন,
ডিসেম্বরে ফেরার নির্দিষ্ট কোনো অফিসিয়াল আইন বা কারণ স্পষ্ট হয়নি, আমি জানিয়ে দিলাম আপনাদেরকে। এবং তার রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী এর পেছনে অনেকগুলো কারণ থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 2 বছর ধরে মানে দেশ ফেরা কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু হঠাৎ করে ডিসেম্বরকে কেন ঘোষণা করেছেন? কারণ হতে পারে, এটাও অনেক এক্সপার্টরা বলছেন যে তার সমর্থকদের একটা রাজনৈতিক বার্তা দিতে চাইছেন। কারণটা কি? কারণ এর মধ্যে থাকতে পারে রাজনীতির প্রস্তুতি, সমর্থকদের সংগঠনকে মজবুত করা, আইনি প্রস্তুতি, আওয়ামী লীগকে আবার সংগঠন করা এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করা। অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এই যে সময় না হয়, যে রাজনৈতিক প্রস্তুতি না হতেই পারে, এমন কিন্তু জল্পনা কিন্তু উঠে আসছে। কিন্তু বাংলাদেশ ফিরলে কি হতে পারে? তিনি যে বাংলাদেশ ফিরলে কি হবে? হতে পারে এটা যে বাংলাদেশ পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এবং বিশেষ করে বিমানবন্দর পৌঁছানোর পরই তাকে আইনি জটিলতার সমস্যা কিন্তু তাকে পড়তে হতে পারে। এরই পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি, তার বাংলাদেশ ফেরাকে কেন্দ্র করে তার যে সমর্থক রয়েছে, সাপোর্টার রয়েছে, তার পার্টি যে সাপোর্টার রয়েছে, অপরদিকে বিরোধী ইস্যুদের মধ্যে একটা সংঘর্ষে একটা আশঙ্কা তৈরি হতে পারে, ফলে বড় ধরনের নিরাপত্তার সমস্যাও দেখা যেতে পারে। তৃতীয় পয়েন্ট, বিচারের নিরপেক্ষতা। এটা আমি আপনাদের বলে দিই। দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বিচার কতটা নিরপেক্ষ বা স্বচ্ছভাবে হবে, এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু সকলে নজরে রয়েছে। আর 4 নম্বর পয়েন্ট, রাজনীতিতে ঝুঁকি বা মেরুদণ্ড। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশের রাজনীতি বিভাজন আরও বাড়তে পারে। একদিকে তার সমর্থকরা সক্রিয় হয়ে যাবে, অপরদিকে তার বিরোধীরা পাল্টা আন্দোলনে নামতে পারে, ফলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং আবার বাড়ার আশঙ্কার মধ্যে দিয়ে উড়িয়ে দেওয়া কিন্তু প্রসঙ্গটা যায় না। আবার অপরদিকে চীনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা বাড়লে এই সুযোগটা চীন নিতে পারে। কারণ দক্ষিণ এশিয়া, ভারত এবং চীনের মধ্যে একটা কৌশলগত প্রতিযোগিতা রয়েছে। বাংলাদেশের যদি রাজনৈতিক শূন্যতা বা অস্থিরতা তৈরি হয়, তাহলে চীন সে নিজের প্রভাব বাড়ানোর তো চেষ্টা করবেই। অর্থাৎ একটা জিনিস কিন্তু ক্লিয়ার, বাংলাদেশের রাজনৈতিক সংকট শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এর সঙ্গে রয়েছে তার বর্ডার এলাকা, নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়া ভূ রাজনীতির সঙ্গে একটা অন্যতম জড়িত। শেষ আমি একটাই কথা বলবো, শেখ হাসিনা যদি সত্যি ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন, তাহলে তার সামনে একাধিক সম্ভাবনা থাকতে পারে। গ্রেপ্তার হতে পারেন, আইনি প্রক্রিয়া মুখোমুখি হতে পারেন, তার সমর্থকরা সক্রিয় হতে পারেন, বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি বর্তমান সময়ে আরও উত্তপ্ত হতে পারে। এবার প্রশ্ন একটাই প্রশ্ন, গুরুত্বপূর্ণ জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা, অন্যদিকে তার ফিরে আসা আওয়ামী লীগের যে ভবিষ্যৎ বা রাজনীতি নতুন অধ্যায় কি সূচনা করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা ফেরত যেতে চাইছে? আমি প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।